নমস্কার, আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের বিষয় বাংলা উপভাষা বরেন্দ্রী। এই উপভাষায় ঢোকার আগে আমরা একটু দেখে নেব যে ভাষা এবং উপভাষা বিষয়টা কি, অর্থাৎ ভাষা কাকে বলে এবং উপভাষাই বা কি। ভাষা হলো কতগুলো অর্থবহ ধ্বনি সমষ্টির বিধিবদ্ধ রূপ, যার মাধ্যমে কোনো সমাজের একটি গোষ্ঠী নিজেদের মধ্যে ভাব বিনিময় করে। এখন এই যে একটা জনগোষ্ঠী নিজেদের মধ্যে একটা বিধিবদ্ধ রূপে তাদের ভাব আদান প্রদান করছে, তারা একে অন্যের সঙ্গে কথা বলছে বা অন্যের কথা বুঝছে, একেই ভাষাবিজ্ঞানীরা বলেন এক একটি ভাষা সম্প্রদায়, বা তাকে বলা হয় স্পিচ কমিউনিটি। ব্লুমফিল্ড বলছেন, a group of people who use the same system of speech signals is a speech community. কিন্তু মুশকিল হলো এই যে এক একটা ভাষা সম্প্রদায়, সেই ভাষা সম্প্রদায়ের সমস্ত লোক কিন্তু সম্পূর্ণ একই ভাষায় নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন না। অর্থাৎ এক একটি ভাষা সম্প্রদায় যে ভাষার মাধ্যমে ভাব বিনিময় করে, সেই ভাষার রূপও সর্বত্র সম্পূর্ণ একরকম নয়। যেমন পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা বা বাংলাদেশে বাংলা ভাষাই প্রচলিত, কিন্তু এই দুই বাংলায় উচ্চারণ এবং ভাষা রীতি পুরোপুরি একরকম নয়। এই যে একই ভাষার মধ্যে আঞ্চলিক বৈচিত্র্য বা আঞ্চলিক পার্থক্য, একেই বলা হয় উপভাষা। তাহলে আমরা সংক্ষেপে উপভাষাকে কি বলতে পারি? না, উপভাষা হলো একটি ভাষার অন্তর্গত এমন এক বিশেষ রূপ, যা একটি বিশেষ অঞ্চলে প্রচলিত, যার সঙ্গে আদর্শ ভাষা বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা সাহিত্যিক ভাষা বা লিটারারি ল্যাঙ্গুয়েজের নানান রকম ভাষাতাত্ত্বিক পার্থক্য আছে। কি সেই ভাষাতাত্ত্বিক পার্থক্য? হতে পারে সেটা ধ্বনিতাত্ত্বিক পার্থক্য, হতে পারে রূপতাত্ত্বিক বা অন্বয়তাত্ত্বিক পার্থক্য। এখন এই পার্থক্য এমন সুস্পষ্ট যে ওইসব বিশেষ বিশেষ অঞ্চলের রূপগুলোকে স্বতন্ত্র বলে ধরা যায়। অর্থাৎ আমরা বুঝতে পারি যে এখানকার ভাষার থেকে ওখানকার ভাষাটা সামান্য বা কিঞ্চিত আলাদা। কিন্তু কখনোই সেই রূপটা এতটাই স্বতন্ত্র হয়ে যায় না যে সেটাকে প্রায় একটা ভাষার মর্যাদা দিতে হয়। কেমন? আমরা জানি যে বাংলা উপভাষা অঞ্চল ভেদে ৫ প্রকার: রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী এবং বঙ্গালী। এদের মধ্যে সর্বমান্য বা প্রধান উপভাষা হলো রাঢ়ী। কিন্তু আজ আমরা আলোচনা করব বরেন্দ্রী উপভাষা সম্পর্কে। এই প্রসঙ্গে আসার আগে আমরা দেখে নিই যে এই যে মডিউলটা আজ আমরা পড়ছি, সেই মডিউলটির উদ্দেশ্য কি। এই মডিউলটির উদ্দেশ্য হলো যে বাংলার ৫টি উপভাষার মধ্যে বরেন্দ্রী উপভাষা সম্পর্কে জ্ঞানার্জন। আর তাৎপর্য কি? তাৎপর্য হলো এই যে বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক এবং অন্বয়তাত্ত্বিক অর্থাৎ ভাষাতাত্ত্বিক বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অবহিতকরণ। আমরা প্রথমে দেখে নিই যে এই বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, অর্থাৎ বরেন্দ্রী উপভাষার স্থানিক বিস্তৃতি। এখানে দেখো, আমি একটি পশ্চিম বাংলার মানচিত্র দিয়েছি এবং তার পাশাপাশি অধুনা বাংলাদেশ বা আগে যেটা পূর্ববঙ্গ নামে অভিহিত হতো তার একটি মানচিত্র দিয়েছি। এই যে পশ্চিম বাংলার মানচিত্রে আমি দেখিয়েছি দক্ষিণ দিনাজপুর, মালদা, এবং ডান দিকের যে বাংলাদেশের মানচিত্র সেখানে আমি দেখিয়েছি বগুড়া, রাজশাহী এবং পাবনা। মোটামুটি এই ৫টি অঞ্চলে এই বরেন্দ্রী উপভাষা প্রচলিত। এখন এটা নিয়েও নানান রকম পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। সেটা কি রকম আমরা দেখে নিই। না, কোনো কোনো পণ্ডিত মনে করেন যে রাঢ়ী ও বরেন্দ্রী আসলে একই উপভাষার অন্তর্গত ছিল। আমরা জানি যে রাঢ়ী উপভাষা মূলত মধ্য পশ্চিমবঙ্গে প্রচলিত। এখন এই রাঢ়ী উপভাষা থেকে পরবর্তীকালে বরেন্দ্রী উপভাষা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। কেন আলাদা হয়ে গেছে? না, একদিকে প্রাচ্য বা বঙ্গালীর প্রভাবে, আর অন্যদিকে বিহারের মানুষ অর্থাৎ বিহারীদের কথ্য ভাষার সংস্পর্শে। আমি এই যে পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর দেখিয়েছি, এই দক্ষিণ দিনাজপুরের অবস্থানটা আগে কিরকম ছিল। আমরা জানি ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা প্রাপ্তি ঘটে এবং সেই স্বাধীনতা প্রাপ্তির প্রাককালে এই যে দিনাজপুর সেটা খণ্ডিত হয়।
দিনাজপুরের একটা অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় এবং অন্য অংশ পশ্চিম দিনাজপুর নামে ভারতের অধীনে থাকে। তাহলে প্রথম খণ্ডিত হলো দিনাজপুর, তার একটা অংশ গেল পূর্ববঙ্গ বা আগে যেটা ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে, আর একটা অংশ থাকলো আমাদের এই ভারতে। এটা হলো 1947-এ। এরপর আবার 1991 এর 1 এপ্রিল কি হলো, এই যে পশ্চিম দিনাজপুর যেটা পূর্ব বাংলায় থেকে গেল সেটা পূর্ব দিনাজপুর, তাদের অন্য নাম, এবং আমাদের পশ্চিমবঙ্গে যেটা থেকে গেল অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত যেটা হলো সেটা হলো পশ্চিম দিনাজপুর। এই যে পশ্চিম দিনাজপুর যেটা কিনা একটা অখণ্ড জেলা হিসাবে পশ্চিমবঙ্গে অবস্থান করত, 1991 এর 1 এপ্রিল সেই পশ্চিম দিনাজপুরও খণ্ডিত হলো এবং খণ্ডিত হওয়ার পর বর্তমানে আমরা যে দুই দিনাজপুর পাই সেই দুই দিনাজপুর গঠিত হয়, অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। এখন এই যে বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এই নিয়ে যে পণ্ডিতদের মধ্যে মতভেদগুলো আছে সেইগুলো আমরা আগে দেখে নিই। প্রথম আমরা দেখি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি তার দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলছেন যে বরেন্দ্রী উপভাষা কোথায় কোথায় প্রচলিত, না মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং বগুড়া, যেটা আমরা এই মানচিত্রে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। সুকুমার সেন তার ভাষার ইতিবৃত্ত বইতে জানাচ্ছেন যে বরেন্দ্রী হলো আসলে উত্তরবঙ্গের উপভাষা। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থে মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন উপভাষা মূলত দুভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাচ্য আর একটা হচ্ছে পাশ্চাত্য। এই যে পাশ্চাত্যের যে অংশটা তাকে আবার তিনি দুটো ভাগে ভাগ করছেন, একটা হলো দক্ষিণ পশ্চিম এবং আর একটা হলো উদিচ্য। এই যে উদিচ্য অংশ সেই প্রসঙ্গে মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে এই উদিচ্যর বিস্তৃতি হলো গোয়ালপাড়া থেকে পূর্ণিয়া পর্যন্ত। ইহা প্রাচীনকালে কামরূপ ও বরেন্দ্র নামে অভিহিত, রাজবংশী বা রংপুরী ইহার একটি প্রশাখা। অর্থাৎ তিনি বরেন্দ্রকে মূলত অন্তর্ভুক্ত করছেন উদিচ্যের মধ্যে। রামেশ্বর শ তার সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষায় জানাচ্ছেন যে বরেন্দ্রী উপভাষার স্থানিক বিস্তৃতি হলো মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী এবং পাবনা, অর্থাৎ তিনি বগুড়াকে বাদ দিচ্ছেন। পরেশচন্দ্র মজুমদার তার বাংলা ভাষা পরিক্রমা গ্রন্থে জানাচ্ছেন যে পাশ্চাত্য শাখার উদিচ্য প্রশাখার মধ্যে বরেন্দ্রী এবং কামরূপী অন্তর্ভুক্ত, অর্থাৎ পরেশচন্দ্র মজুমদার আর মুহম্মদ শহীদুল্লাহের মত মিলে যাচ্ছে। আর নিখিলেশ পুরকাইত তার বাংলা, অসমিয়া ও ওড়িয়া উপভাষার ভৌগোলিক জরিপ এই গ্রন্থে জানাচ্ছেন যে বরেন্দ্রী উপভাষার বিস্তৃতি হলো মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী এবং পাবনা। তিনিও কিন্তু বগুড়াকে বাদ দিচ্ছেন, যেটা আমরা আগে দেখেছিলাম রামেশ্বর শয়ের গ্রন্থে। তাহলে এই যে নানান রকম মতভেদ, এ থেকে আমরা একটা বিষয় অন্তত পরিষ্কার যে বরেন্দ্রী উপভাষা মূলত দক্ষিণ দিনাজপুরের ভাষা। কেমন? এবার এখানে অনেকে বলেছেন যে মালদাতেও নাকি এই বরেন্দ্রী উপভাষা প্রচলিত। এখন এই যে বরেন্দ্রী উপভাষার ভৌগোলিক সীমানায় দক্ষিণ দিনাজপুর এবং মালদাকে অনেকে অন্তর্ভুক্ত করছেন, কিন্তু দেখা যাচ্ছে গৌতম সরকার তার দিনাজপুরের ভাষা, রূপ ও বৈচিত্র্য এই শীর্ষক প্রবন্ধে জানাচ্ছেন যে মালদার মহানন্দা নদীর দুপারের মানুষের যে কথ্য রীতি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং আলাদা বলেই এই মহানন্দা নদীর পশ্চিম পারের মানুষের যে ভাষা বৈচিত্র্য সেটাও কিন্তু লক্ষ্য করার মতো। অর্থাৎ আমের রসকে রামের অস বা বাড়িতে গিয়ে এটাকে বাড়িতে যাই হন্তে, বরেন্দ্রী উপভাষার এই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু মালদা জেলার সমগ্র অঞ্চলে প্রচলিত নয়। এখানে চাই, খোট্টা এই ধরনের ভাষা দেখা যায়। এই সমস্ত ভাষার পাশাপাশি হিন্দিভাষী মুসলিম এখানে বসবাস করেন, ফলে তাদের ভাষার সঙ্গেও কিন্তু বরেন্দ্রী উপভাষার কোনো সাদৃশ্য নেই। কাজেই যে সমস্ত পণ্ডিত মালদা জেলাকে বরেন্দ্রী উপভাষার স্থানিক বিস্তৃতির মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছেন, সেই অন্তর্ভুক্তিকরণে কিন্তু অনেকেরই আপত্তি আছে। আমরা বরেন্দ্রী উপভাষার যে স্থানিক বিস্তৃতিটা বুঝবো সেটা মূলত কিন্তু এই দক্ষিণ দিনাজপুর। এরপর আমরা দেখে নেব যে এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক এবং অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রথমে আসছি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গেলে আমাদের তিনটে বিষয় জানতে হবে। এক হলো ধ্বনি কি, দুই ধ্বনিতত্ত্ব কাকে বলে, এবং তিন ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝবো। ধ্বনি কি, না যে কোনো আওয়াজ তাকেই বলা হয় ধ্বনি বা সাউন্ড। এবার সেটা মানুষের
মুখের আওয়াজ হতে পারে, আবার হতে পারে অন্য প্রাণীর বা মানবেতর প্রাণীর আওয়াজ, পাখির ডাক, কুকুরের ডাক, গরুর ডাক। কিন্তু ধ্বনিতত্ত্বে যে ধ্বনি নিয়ে এখানে আলোচনা করা হয় সেটা কিন্তু কোনো মানবেতর প্রাণীর ধ্বনি নয়, সেটা হলো মানুষের বাকযন্ত্র নিঃসৃত ধ্বনি। এই ধ্বনিকেই বলা হয় ফোন, PHONE, ফোন। একেই বলা হয় বাগধ্বনি বা বলা হয় শন, দন্ত শয়ে বয় দন্ত ন। এখন এই যে ধ্বনি বা শন, এটা কিন্তু শব্দভেদে আলাদা হয়। কি রকম? যেমন ধরা যাক সব, দন্তস্ব ব সব, এইটা আর তালব্যস্ব ব সব একই, কিন্তু তার বানানটা আলাদা। অর্থাৎ কেউ যদি লেখে দন্তস্ব ব এর জায়গায় তালব্যস্ব ব, তাহলে তার পুরো মানেই আলাদা হয়ে যায়, কারণ দন্তস্ব ব হলো সমস্ত বা অল, আর তালব্যস্ব ব হচ্ছে সব, মানে মৃতদেহ। তাহলে এখানে যদিও আছে দন্তস্ব, উচ্চারিত হওয়া উচিত ছিল সব, কিন্তু আমরা বলি সব, অর্থাৎ উচ্চারিত হয় তালব্যস্ব এর মতো। কিন্তু আবার ধরা যাক যেখানে দন্তস্ব আছে, যেমন বাস, বয়াকার দন্তস্ব, এখানে কিন্তু আমরা বলি না বাস, বাস বলি সেটা সুবাস বা ভালো গন্ধ এই অর্থে। ফলে একই ধ্বনি দন্তস্ব, কিন্তু তার উচ্চারণ আমরা আলাদা হচ্ছে, আবার কখনো একই হচ্ছে। বাস, বাস। ফলে এই যে মূল ধ্বনি স, তার উচ্চারণ বৈচিত্র্য পাচ্ছি, একটা স অর্থাৎ একটা SH, আর একটা হচ্ছে স অর্থাৎ এস। এই যে মূল ধ্বনি, এটাকেই বলা হয় ধ্বনি বিজ্ঞানে ফনিম, অর্থাৎ ধ্বনিতত্ত্ব হলো ধ্বনি সম্পর্কিত আলোচনা। তাহলে আমরা এখানে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসেবে কি দেখব না, বরেন্দ্রী উপভাষায় কোন কোন ধ্বনিকেন্দ্রিক বিশিষ্টতা তাকে অন্যান্য উপভাষাগুলো থেকে আলাদা করেছে। যেমন কি না, প্রথম হচ্ছে এ স্বরধ্বনির এ হিসাবে উচ্চারণ প্রবণতা। যেমন আমি এখানে লিখেছি এক থেকে এক, কানে শুনে একই মনে হবে, কিন্তু আমরা যখন খাতায় লিখি, বর্ণটা লিখি এ ক, অথচ উচ্চারণ করি অয়ে জফলা আকার ক, অর্থাৎ এ উচ্চারিত হয় এ ক, সেটা হয়ে যায় অয়ে জফলা আকার ক, এক নয় এক। ঠিক একইভাবে আমরা লিখি অন্তস্থ জয় একার দন্তন্য যেন, কিন্তু আসলে আমরা উচ্চারণ করি যেন, অন্তস্থ জয় জফলা আকার দন্তন্য। আমরা যদি বলি যেন, তাহলে কিন্তু সেটা আমরা লিখি বর্গীর জয় একার দন্তন্নয় ওকার, যে এটা জানা উচিত। ফলে যেন আমরা উচ্চারণ করছি যেন। 2 নাম্বার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেটা হলো পদের গোড়ায় রকারের লোপ অথবা আগম। লোপ মানে বিলুপ্ত হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, আগম মানে আসা। যেমন আমের রস, সেটা বরেন্দ্রী উপভাষায় উচ্চারিত হয় রামের অস, অর্থাৎ গোড়ার যে আ সেটা লুপ্ত হয়ে গেল, সেখানে এলো রা। আর রস, এই যে র, সেটা কিন্তু লুপ্ত হয়ে গেল, তার জায়গায় এলো অ। তাহলে একটা জায়গায় আ লুপ্ত হয়ে এলো র, আর একটা জায়গায় র লুপ্ত হয়ে এলো অ। আমের রস, সেটা বরেন্দ্রী উপভাষায় রামের অস। যেমন রাস্তা, র ছিল পদের গোড়ায়, সেটা লুপ্ত হলো, এলো হচ্ছে অ, অর্থাৎ রাস্তা বরেন্দ্রী উপভাষায় উচ্চারিত হয় আস্তা। তৃতীয় যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিকে আমরা এখন নজর দেব, সেটা হলো বর্গীয় জ, যেটা আমরা রোমান স্ক্রিপ্টে অনেক সময় জি এই হিসাবে দেখাই, সেটা অনেক সময় জ, অর্থাৎ যদি আমরা ইংরেজি বর্ণমালা দেখি, সেখানে যে জেড এর যে উচ্চারণ, তার সঙ্গে সমাপতিত হয়ে যায়। যেমন জানতি পারো না, সেখানে বরেন্দ্রী উপভাষায় বলা হয় জানতি পারো না। এই যে জেড, এই উচ্চারণটা জয়ের বদলে উচ্চারিত হয়। এর পরের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো, আমরা জানি যে আমাদের বাংলা বর্ণমালায় 3টে বর্ণ আছে শ কে ঘিরে, একটা তালব্যস্ব, একটা দন্তস্ব, আর একটা হচ্ছে মূর্ধন্যস্ব। স কিন্তু আমরা যেভাবে জিভ দিয়ে উচ্চারণ করি, জিভটা আমাদের মুখগহ্বরের মধ্যে যে অংশে ঠেকে, সেই অংশ অনুযায়ী এদের নাম, একটা হচ্ছে তালব্য, একটা হচ্ছে মূর্ধন্য, আর একটা হচ্ছে দন্তন্য। অর্থাৎ তালু, মূর্ধা এবং দন্ত 3টে জায়গা আলাদা, এবং সেই 3টে জায়গায় জীব স্পর্শ করে স উচ্চারণ হয় বলে একটা তালব্যস্ব, একটা মূর্ধন্যস্ব এবং আর একটা হচ্ছে দন্তস্ব। কিন্তু আমরা বাংলায় সাধারণত কি করি, এই 3টে স্বয়ের একই উচ্চারণ করি। কেমন? এবার আমাদের বরেন্দ্রী উপভাষাতেও দেখছি প্রায়, যেমন বিষয় আসলে মূর্ধন্য স দিয়ে আমরা লিখি, কিন্তু উচ্চারণ করি তালব্য স এর মতো। যেমন সম্পদ আমরা উচ্চারণ করি তালব্য স এর মতো, আমরা বলি না সম্পদ, আমরা বলি সম্পদ। যেমন সে, আমরা বলি
সে অর্থাৎ দন্তস্বয় একার লিখি ঠিকই, কিন্তু উচ্চারণ করি তালব্য স্বয়ের মতো। আমরা বলি না সে বাড়ি গেল। যদি এটা কেউ বলে তাকে বলা হয় যে স্বয়ের দোষ আছে। অর্থাৎ তিনটে স্বই আমাদের উচ্চারণ দোষে তালব্য স বা একটাই সতে পরিণত হয়। এর পরের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো যে বরেন্দ্রী উপভাষায় আনুনাসিকতা লক্ষ্য করা যায়। এই আনুনাসিকতা সম্পর্কে জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে নাসিক কি ভবন বা ন্যাজালাইজেশন কি, এবং সেজন্য আমাদের জানা প্রয়োজন নাসিক্য ব্যঞ্জন কাকে বলে। আমরা জানি যে আমাদের বাংলায় মোট 25টি যে বর্ণ ক থেকে ম পর্যন্ত, সেটা 5টা বর্গে বিভক্ত। ক বর্গে 5টি, চ বর্গে 5টি, ট বর্গে 5টি, ত বর্গে 5টি এবং প বর্গে 5টি। এই যে 5টি বর্গ, এই 5টি বর্গের যে অন্তিম বর্ণ অর্থাৎ ঙ, ইঙ, মূর্ধন্য, দন্তন্য, ম আর শেষে হচ্ছে অনুস্বর, এইগুলো কি হয় না, এইগুলো লুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার পূর্ববর্তী স্বরধ্বনিটা অনুনাসিক হয়ে যায়। অর্থাৎ তৎসম শব্দ যখন বাংলা শব্দে রূপান্তরিত হয় তখন এই তৎসম শব্দের যে নাসিক্য ব্যঞ্জন, যেটা আগে বললাম যে ঙ, ইঙ, মূর্ধন্য, দন্তন্য, ম এবং অনুস্বর, এইগুলো লুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার আগের স্বরধ্বনিটা যদি অনুনাসিক হয়ে যায়, কি বলা হয় নাসিক্যি ভবন বা ন্যাজালাইজেশন। যেমন অঙ্ক থেকে আঁক, পঞ্চ থেকে পাঁচ। তাহলে এখানে একটা কোনো নাসিক্য ব্যঞ্জন থাকবে এবং সেটা লুপ্ত হয় বলেই তার আগের স্বরধ্বনিটা অনুনাসিক হয়ে যায়। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেটা আমরা উচ্চারণই করি চন্দ্রবিন্দু যোগে, সেটাকে বলা হয় শতনাসিক্যি ভবন। অর্থাৎ যেখানে নাসিক্য ব্যঞ্জনের কোনো সংস্রব ছাড়াই স্বরধ্বনি শতই অনুনাসিক হচ্ছে, তখন তাকে শতনাসিক্যি ভবন বলে। যেমন শব্দটা হচ্ছে কাচ, আমরা বলি কাঁচ। শব্দ হচ্ছে হাসপাতাল, আমরা বলি হাসপাতাল। শব্দ হচ্ছে হাসি, কিন্তু আমরা উচ্চারণ করি হাসি। এই যে শতনাসিক্যি ভবন, সেইটা আমরা দেখতে পাই এই বরেন্দ্রী উপভাষায়। যেমন তিনি বোঝানো হচ্ছে, কাউকে সম্ভ্রম দেওয়া হচ্ছে, সেটা বরেন্দ্রী উপভাষায় বলা হয় তাই, অর্থাৎ তয়ে চন্দ্রবিন্দু আকার হ্রস্ব ই। এখানে কিন্তু কোন রকম যে ব্যঞ্জন ধ্বনি, যেটাকে আমরা বলছি আমাদের নাসিক্য ব্যঞ্জন, সেটার কিন্তু এই যে দন্তন্য সেটা লুপ্ত হলো, তার আগেরটা হলো তয়ে চন্দ্রবিন্দু। আবার এখানে হচ্ছে আমাদের নাসিক্য ব্যঞ্জন ছিল, সেটা লুপ্ত হয়ে নাসিক্যি ভবন ঘটছে। কিন্তু বাঁটিয়া মানে বন্টন করিয়া, সেটা হচ্ছে বাঁটিয়া, বন্টন থেকে বাঁটিয়া। অর্থাৎ দন্তন্বয় টয় ছিল, দন্তন্য লুপ্ত হলো, চন্দ্রবিন্দুটা ছিল, সেটা হয়ে গেল বাঁট্টা। অর্থাৎ বন্টন করিয়া, সেখান থেকে বাঁটিয়া, সেখান থেকে বাঁট্টা। এই হলো আনুনাসিকতা। এরপর আমরা দেখি যে বরেন্দ্রী উপভাষায় যে চলিত ভাষা বা কথ্য ভাষা বা যেটা আমরা মুখে কথা বলি, সেই ভাষায় ডয়ে শূন্য র এবং ঢয়ে শূন্য র এই ধ্বনি দুটোই রক্ষিত হয়েছে। আমরা জানি আমাদের রাঢ়ী উপভাষাতেও আছে। কিন্তু মুশকিল হলো আমরা আমাদের জিভের উচ্চারণের দোষের জন্য সমস্ত র কে আমরা বয়শূন্য রয়ে পরিণত করেছি। অর্থাৎ আমাদের উচ্চারণ শুনে কিন্তু চট করে যদি কেউ সচেতন না হন, তাহলে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র আর বয়শূন্য রয়ের পার্থক্য করতে পারবেন না। যেমন আমরা বলি আমার, বয়শূন্য র। আবার আমরা যখন বলি গরুর গাড়ি, এই গাড়ি হওয়া উচিত ছিল গাড়ি, অর্থাৎ ডয় শূন্য র। অর্থাৎ গরু হচ্ছে বয়শূন্য র আর গাড়ি অর্থাৎ ডয় শূন্য র। কিন্তু আমরা কি বলি গরুর গাড়ি, গাড়ির বদলে আমরা বলি গাড়ি। যেমন বাড়ি, এটাকে আমরা বলি বাড়ি, কারণ আমাদের উচ্চারণ করতে সুবিধা হয়। হওয়া উচিত ছিল শাড়ি, কিন্তু আমরা বলি শাড়ি। ফলে র এবং ডয় শূন্য র আমরা আলাদা করি না উচ্চারণের জন্য। আর ঢয় শূন্য র এর উচ্চারণ তো প্রায় আমরা করিই না। যেমন আমরা আষাঢ়, আ মূর্ধন্য ষ আকার ঢয় শূন্য র, এই ঢয় শূন্য র খুব কম মানুষ উচ্চারণ করেন, আমরা বলি আষাঢ়, বয় শূন্য র। ফলে আষাঢ়, এই যে ঢয় শূন্য র এর উচ্চারণ কিন্তু আমাদের এই কথ্য বাংলায় রাঢ়ী উপভাষায় আমরা কেউ করি না। কিন্তু বরেন্দ্রী উপভাষায় এই ডয় শূন্য র এবং ঢয় শূন্য র চলিত ভাষায় ব্যবহৃত হয়। অর্থাৎ তারা বলেন আড়ি, আড়েয়া। এরপর হলো যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেটা ঘোষবৎ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি পদান্তে অল্প প্রাণিত। এটার মানে কি, সোজা কথায় মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে। এইটা বুঝতে গেলে আগে আমাদের জানতে হবে যে মহাপ্রাণ ধ্বনি কাকে বলে আর কাকেই বা বলে অল্প প্রাণ ধ্বনি, এবং কিভাবে সেই পরিবর্তনটা ঘটছে।
আমরা আগে বর্গের কথা বলেছি যে প্রত্যেকটা বর্গে ৫টি করে বর্ণ থাকে, যার পঞ্চম বর্ণটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। এবার এই পঞ্চম বর্ণটা বাদ দিয়ে বাকি যে ৪টে বর্ণ অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই ৪টে আমাদের দরকার অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বোঝার জন্য। অল্পপ্রাণ হচ্ছে এই প্রত্যেকটা বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি। অর্থাৎ যদি ক বর্গ ধরি তাহলে ক বর্গের প্রথম ধ্বনি ক আর তৃতীয় ধ্বনি হচ্ছে গ। এই দুটো হচ্ছে অল্পপ্রাণ। অর্থাৎ অল্পপ্রাণ ধ্বনি কাকে বলবো? না, প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনির উচ্চারণে নিঃশ্বাস জোরে নির্গত হয় না বলে সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি বা বলা হয় আনএক্সপিরেটেড সাউন্ড। কেমন? যেমন ক বর্গে ক, গ, চ বর্গে চ, বর্গীয় জ, ট বর্গে ট, ড, ত বর্গে ত, দ, আর প বর্গে প, ব। তাহলে অল্পপ্রাণ হলো বর্গের প্রথম এবং তৃতীয়। আর যে দুটো বাকি থাকলো সেটা হচ্ছে মহাপ্রাণ, অর্থাৎ প্রত্যেক বর্গের দ্বিতীয় এবং চতুর্থ। তাহলে কাকে বলে মহাপ্রাণ? না, প্রতি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনির উচ্চারণে শ্বাস যুক্ত হয় বলে মহাপ্রাণ, অর্থাৎ শ্বাস মহান মানে বেশি লাগছে, তাই এই ধ্বনিগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি বা বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ড। যেমন ক বর্গে দ্বিতীয় হচ্ছে খ আর চতুর্থ ধ্বনি হচ্ছে ঘ, চ বর্গে ছ এবং ঝ, ট বর্গে ঠ এবং ঢ, ত বর্গে থ এবং ধ, আর শেষ প বর্গে হচ্ছে হ এবং ভ। তো বরেন্দ্রীয় উপভাষায় কি হয়, এই যে মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ প্রত্যেকটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি সেটা কি হয় না অল্পপ্রাণিত হয়, মানে অল্পপ্রাণ বর্ণে পরিণত হয়। অর্থাৎ দ্বিতীয় যে ধ্বনি সেটা পরিণত হয় প্রথম ধ্বনিতে, আর চতুর্থ যে ধ্বনি সেটা পরিণত হয় তৃতীয় ধ্বনিতে। এটাই হলো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির অল্পপ্রাণিত হওয়া বা অল্পপ্রাণী ভবন। এটা কিন্তু এখানে ঘটছে, কিন্তু অন্যত্র বজায় আছে। এছাড়া আদিতে যে হ ধ্বনি সেটা কিন্তু রক্ষিত হয়েছে, স্বরমধ্যগত হ তুলনায় দুর্বল। যেমন তাহাদের, এটা হয় বরেন্দ্রী উপভাষায় তায়েদের, অর্থাৎ হ উচ্চারিত হয় না। অথচ তাহাতে সেটা কিন্তু উচ্চারণ হয় তাহাত, কেউ কেউ বলেন তাত, অর্থাৎ কোথাও হ থাকে কোথাও হ থাকে না। যেমন তাত, তয় আকার খণ্ডত্ব, সেখানে কিন্তু হটা নেই। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এরপরে আমরা আসছি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখবে এখানে একটা ছবি দেওয়া আছে যে দুদিকে মস্তিষ্ক, মাঝে একটি মেয়ে ভীষণ নিরাশ হয়ে বসে আছে এবং উপর থেকে একটি সাহায্যের হাত। এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বুঝতে গেলে আগে যদি আমরা বুঝি যে রূপ কাকে বলে, রূপতত্ত্ব কি এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে কি বুঝবো, তাহলে সেই সাহায্যের হাতটা কি সেটা যদি ধরতে হয় তাহলে আমাদের আগে দেখতে হবে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা কি। আমরা ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে কি দেখেছিলাম? না, ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে দেখেছিলাম আমাদের যে মূল ধ্বনি সেটাকে বলা হচ্ছে স্বনিম। রূপতত্ত্বের ক্ষেত্রে এই মূল রূপকে বলা হয় রূপিম। রূপ কি? না, রূপ হলো ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, অর্থাৎ সেটা সব থেকে ছোট হবে, তাকে আর ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না বা বিভাজন করা যাবে না, কিন্তু তার একটা মানে থাকবে। কেমন? যেমন মায়ের এই শব্দটাতে মূল রূপ অর্থাৎ রূপিম হচ্ছে মা, তার সঙ্গে যুক্ত হচ্ছে এর। যেমন ফলে রূপতত্ত্বে আমরা যেটা দেখি বা যেটা পড়ি, যেটা জানতে চাই সেটা হলো মূল রূপ থেকে কিভাবে শব্দ গঠিত হচ্ছে। সেখানে শব্দ বিভক্তি থাকতে পারে, ধাতু বিভক্তি থাকতে পারে, অনুসর্গ থাকতে পারে। তাহলে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে আমরা মূলত বুঝবো যে কোনো একটা উপভাষায় কিভাবে বাক্যের মধ্যে শব্দ থেকে পদ গঠিত হচ্ছে, তার নানান রকম উপায় আছে। তাহলে আমরা প্রথম দেখে নিই যে বরেন্দ্রী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা কি। প্রথম হলো রাঢ়ী সুলভ কর্তৃকারক ব্যতীত অন্য কারকের বহু বচনে দের প্রত্যয় যোগ। এটাই আসার আগে আমরা আগে খুব সংক্ষেপে দেখে নিই যে কারক কাকে বলে। আমরা জানি যে বাক্যে ক্রিয়ার সঙ্গে বাক্য অন্তর্গত বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। কারক ৬ প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। আমরা কিভাবে বুঝবো? না, ক্রিয়াকে আমাদের সবসময় প্রশ্ন করতে হয়। বাক্যের যে কর্তা অর্থাৎ ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্তৃকারক। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কর্মকারক। কার দ্বারা বা কার সাহায্যে ঘটনাটা ঘটছে সেটা হলো করণ কারক।
কি থেকে বা কোথা হইতে এটা হলে অপাদান কারক, আর কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হলো অধিকরণ কারক। তাহলে এখানে বলছে যে রাঢ়ী সুলভ কর্তৃকারক ব্যতীত অন্য কারকের বহু বচনে দের প্রত্যয়যোগ, এটা রাঢ়ীতেও আমরা দেখেছি, যেমন তায়েদের মধ্যে মানে তাদের মধ্যে। দ্বিতীয় হলো বহু বচনের বিভক্তি গুলা, গিলা ইত্যাদি যোগ। বিভক্তি কি না, বিভক্তি হলো এক ধরনের চিহ্ন যেটা শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে প্রবেশের ছাড়পত্র পায়। অর্থাৎ সোজা কথায় বিভক্তি কি করে না, বিভক্তি শব্দ বা ধাতুকে পদে পরিণত করে। যেমন ছাগল, এটা একটা শব্দ, কিন্তু আমি যদি বলি যে ছাগল ঘাস খায়, এটা একটা বাক্য। এই বাক্যে ছাগল কিন্তু শব্দ নয়, এই বাক্যে ছাগল হলো একটা পদ। কেন না, এখানে ছাগল শব্দ এর সঙ্গে যুক্ত হয়ে আছে শূন্য বিভক্তি। কি করে বুঝবো শূন্য বিভক্তি? শূন্য বিভক্তিকে চোখে দেখা যায় না, অর্থাৎ শূন্য বিভক্তির কাজ হলো শব্দকে সে পদে পরিণত করে ঠিকই, কিন্তু সে নিজে অপ্রকাশিত থাকে, তাই তার নাম শূন্য বিভক্তি। তার মানে কিন্তু এটা নয় যে এখানে কোনো বিভক্তি নেই, বিভক্তিহীনতা নয়, কিন্তু এখানে শূন্য বিভক্তি, বিভক্তির নামটাই হচ্ছে শূন্য। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, কি খেয়েছে? ধান খেয়েছে। কাজেই ধান এখানে হচ্ছে শূন্য বিভক্তি প্রয়োগ আমরা দেখছি। এই বিভক্তি দুরকম হয়, একটা হয় ধাতু বিভক্তি, একটা হয় শব্দ বিভক্তি। তাহলে এখানে আমরা যে বৈশিষ্ট্যটা দেখছি যে বহু বচনের বিভক্তি হিসাবে গুলা, গিলা ইত্যাদি যোগ হচ্ছে। যেমন কাজগুলা মানে অনেকগুলো কাজ, এই অর্থে কাজগুলি বা কাজগুলা। তৃতীয় যে বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক, সেটা হলো অনেক সময় কর্মকারকে ক বিভক্তি এবং অধিকরণ কারকে ত বিভক্তি যুক্ত হয়। কর্মকারক কি আমরা একটু আগেই দেখলাম যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো কর্মকারক। যেমন রাম অমলকে কলম দিল, এখানে দিল ক্রিয়াপদ, কাকে দিল? অমলকে, কাজে এটা হলো গৌণ কর্ম। আর কি দিল? কলম, এটা হচ্ছে নিষ্প্রাণ, এটা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে এখানে কি বলছে না, অনেক সময় কর্মকারকে ক বিভক্তি, যেমন হামাক দেন মানে আমাকে দিন, তা কাকে দিন? আমাকে, কিন্তু আমাকে বরেন্দ্রী ভাষায় হচ্ছে হামাক, অর্থাৎ ক বিভক্তি। আর অধিকরণ কারক কি না, আমরা জানি যে স্থানে বা যে সময়ে কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়, ক্রিয়ার সেই আধারকে বলে অধিকরণ কারক। অধিকরণ কারকের তিনটে ভাগ, একটা স্থানাধিকরণ, একটা কালাধিকরণ, আর একটা হলো বিষয়াধিকরণ। স্থানাধিকরণ কি না, স্থান বোঝায়, আধার বোঝায়, যেমন কলকাতায় খুব ভিড়, কলকাতায়। কালাধিকরণ কাল বা সময় বোঝায়, যেমন শীতকালে দিন ছোট, শীতকালে। আর বিষয়াধিকরণ কোনো বিষয়কে বোঝায়, যেমন কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জে কুঞ্জে। সোজা কথায় ক্রিয়াকে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অধিকরণ কারক। এখানে কি বলছে? অধিকরণ কারকে ত বিভক্তি বরেন্দ্রী উপভাষায় যোগ হয়। যেমন ঘরত চল মানে ঘরে চল, এই অর্থে আমরা রাঢ়ী উপভাষায় দেখি এ বিভক্তি ঘরে, কিন্তু বরেন্দ্রী উপভাষায় ত, এখানে খণ্ডত্ব, ঘরত চল মানে ঘরে চল। চতুর্থ যে বৈশিষ্ট্য আমরা দেখছি যে অতীতকালে উত্তম পুরুষের ক্রিয়া বিভক্তি লাম এবং ভবিষ্যৎকালে উত্তম পুরুষের ক্রিয়া বিভক্তি মু বা ম যুক্ত হচ্ছে। অতীত মানে যেটা আগে ঘটে গেছে, পাস্ট, অর্থাৎ আমি যাইলাম, আমরা রাঢ়ী উপভাষায় কি বলি? আমি গেলাম, এখানে হলো যাইলাম, লাম বিভক্তি। আর ভবিষ্যৎ আমরা রাঢ়ী উপভাষায় কি বলি? আমি খাবো, কিন্তু এখানে হচ্ছে ভবিষ্যৎকালে বরেন্দ্রী উপভাষায় হামি খামু, ময় হ্রস্ব উ, বা হামি খামো ম। কেমন? এরপর হলো অসমাপিকা ইয়া প্রত্যয়ের স্থানে রাঢ়ী সুলভ এ ব্যবহার লক্ষণীয়। এটা কি বলছে না, আমরা রাঢ়ী উপভাষায় বলি শুনে যা, এই এদিকে শোন তো, শুনে যা, কিন্তু বরেন্দ্রী উপভাষায় হচ্ছে শুনিয়া যা। এর পরের বৈশিষ্ট্য আমরা কি দেখছি না, অসমাপিকা ইয়া প্রত্যয়ের স্থানে রাঢ়ী সুলভ এ ব্যবহার লক্ষণীয়। আমরা রাঢ়ী উপভাষায় দেখি যে শুনিয়া যা, এটা সাধু ভাষা, এটাকে আমরা চলিত করে বলি শুনে যা, এদিকে আয় শুনে যা। ঠিক একইভাবে আমরা বরেন্দ্রী উপভাষাতেও দেখছি যে শুনিয়া যা থেকে রাঢ়ীর মতন বা রাঢ়ী সুলভ এ ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। শেষ যে বৈশিষ্ট্যটার কথা আমরা দেখব ভাষাতাত্ত্বিক দিক থেকে, সেটা হলো অন্বয় তাত্ত্বিক বৈশিষ্ট্য। দেখো এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে দুজন মানুষ দুদিক থেকে দুটো অংশ তারা জোড়া দেওয়ার চেষ্টা করছেন। এখন যে অংশটা জোড়া দিচ্ছেন সেই অংশটা যদি খাপে খাপে পূর্ণ না হয় তাহলে কিন্তু গোটা ছবিটা আসবে না। অর্থাৎ কোথায় আমি রাখছি সেই সজ্জাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, সেই বিন্যাসটা। কেমন? অর্থাৎ বাঁদিকের যে হলুদ
অংশটা প্রবর্ধমান আর ডান দিকের যে ফাঁকা অংশটা এটা যদি ঠিকঠাক না প্রবেশ করানো হয় তাহলে কিন্তু সেই পুরো ছবিটা আমরা পাবো না। তাহলে অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে অন্বয় কাকে বলে, অন্বয় তত্ত্ব কি, আর অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি। অন্বয় বলতে বোঝানো হয় বিন্যাস বা সজ্জা, কেমন, সিনট্যাক্স। অন্বয় তত্ত্ব কি না, যখন আমরা যে তত্ত্বে বা যে ব্যাকরণে আমরা এটা দেখি যে একটা বাক্যের মধ্যে পদগুলো কিভাবে সজ্জিত হয়, কোন পদের সঙ্গে কোন পদের সম্পর্ক খুব বেশি, তারা পাশাপাশি বসে, এই যে বৈশিষ্ট্যগুলো বা সেখানে অন্য কিছু যুক্ত হয় কিনা কোনো একটা বিশেষ ভাষাভঙ্গি বা বিশেষ মনের ভাব প্রকাশের ক্ষেত্রে, সেটাই আমরা দেখি অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যে। বরেন্দ্রী উপভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যটা আমরা কিরকম দেখে নিই। আমরা বলছি যে বরেন্দ্রী উপভাষা মূলত দক্ষিণ দিনাজপুরের ভাষা, এর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। যেমন দক্ষিণ দিনাজপুর জেলাতেই হরিরামপুর থানা আছে, বংশীহারি থানা আছে, কুশমন্ডি থানা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে যে হরিরামপুর বংশীহারি থানা আর কুশমন্ডি থানা এদের মধ্যে যেমন মিল আছে বরেন্দ্রী উপভাষায়, আবার অমিলও আছে। যেমন হরিরামপুর এবং বংশীহারি থানা অঞ্চলে কথোপকথনের মধ্যে কুর এই সম্বোধনযুক্ত শব্দ উচ্চারিত হয়। যেমন কখন আসিলেন কুর, বা কুন্না গেলে কুর, বা না হবানায় কুর ইত্যাদি। কিন্তু এই যে কুর সম্বোধনযুক্ত শব্দ ব্যবহার সেটা কিন্তু কুশমন্ডি থানা অঞ্চলে প্রচলিত নয়, বরং সেখানে আমরা দেখি যে বিশেষ সম্পর্ক বিশেষ সম্বোধনে ব্যবহৃত হয়। যেমন মামা যখন ভাগ্নেকে বা কাকা যখন ভাইপোকে কিছু বলে তখন বরে এই শব্দে সম্বোধন করা হয়। যেমন আইজকা বাড়ি তো যাবেন বরে, বা চল বরে হেই তো বেলা হই গেইল। এই বরের পাশাপাশি বারে এই সম্বোধন রীতিও প্রচলিত। যেমন বৌমা শ্বশুর শাশুড়ি সম্পর্কে বা মা তার বিবাহিত মেয়েকে সেই সম্বোধন করে থাকেন। যেমন বৌমা কি বারে কুনা গেলেনতে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলারই কুশমন্ডি থানায় কোচ এবং মুসলিম সম্প্রদায়ের কথ্য রীতিতে বো এই শব্দ ব্যবহার প্রচলিত। যেমন কুণ্ঠি গেছিলেন বো, বা কি বো আসিলু। কুশমন্ডি থানা অঞ্চলে আমরা দেখছি যে নঙর্থক অব্যয় কিভাবে ব্যবহৃত হয়। নি খামো মুই, বা মুই নাই খামো, মানে আমি খাবো না। এক্ষেত্রে কিন্তু আগে হচ্ছে নঙর্থক অব্যয় এবং তারপরে হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর কি দেখছি না, দিনাজপুরের কথ্য রীতিতে হন্তে এবং অন্তে এই সমাপিকা ক্রিয়া বিভক্তি বহুল প্রচলিত। যেমন মুই যাই হন্তে খামো, অর্থাৎ আমি গিয়ে খাবো, বা মুই যাই অন্তে খামো। এই অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই বরেন্দ্রী উপভাষায়। আমরা জানি রাঢ়ী উপভাষা হচ্ছে সর্বমান্য আমাদের ভাষা। এই রাঢ়ী উপভাষা আর বরেন্দ্রী উপভাষার পার্থক্য কি? দুটোই উপভাষা। দেখো এখানে দুটো ছবি আছে, একটা হচ্ছে দুটোই পেনের ছবি বা কলমের ছবি, একটা হচ্ছে ঝর্ণা কলম বা কালি কলম, আর একটা হচ্ছে ডট পেন। অর্থাৎ দুটোর মধ্যেই কলমত্ব আছে, কিন্তু দুটোর প্রকাশভঙ্গি আলাদা। ঠিক একইভাবে রাঢ়ীও এক ধরনের উপভাষা, বরেন্দ্রীও এক ধরনের উপভাষা, কিন্তু দুটোই ভাষার মধ্যে। তাহলে পার্থক্যটা কি না, রাঢ়ী উপভাষায় যদি বলা হয় যে একজন লোকের দুটি ছেলে ছিল, তাদের মধ্যে ছোটটি বাপকে বললে বাবা আপনার বিষয়ের মধ্যে যে ভাগ আমি পাবো তা আমাকে দিন, তাতে তাদের বাবা তার বিষয় আশয় তাদের মধ্যে ভাগ করে দিলেন। এই অনুচ্ছেদটাই বরেন্দ্রী উপভাষায় কি দাঁড়াবে না, এক কোন মানুষের দুটা বেটা আছলো, তার ঘোর বিচে ছোটকা আপনার বাবা কহলে বাপ ধন কড়ির যে হিস্সা হামি পামু সে হামাক দেয়, তাই তার ঘরকে মাল মাত্তা সব বেটা দিলে। তাহলে এই হলো আজকের বরেন্দ্রী উপভাষার আলোচনা। যদি খুব সংক্ষেপে দেখি, আজ আমরা দেখলাম প্রথমে বরেন্দ্রী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত, সেই বিস্তৃতি বা স্থানিক যে অঞ্চলে কোথায় কোথায় প্রচলিত তা নিয়ে পণ্ডিতদের নানা মতভেদ। তারপর তিনটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, প্রথম ধ্বনিতাত্ত্বিক, তারপর রূপতাত্ত্বিক এবং তারপর অন্বয়তাত্ত্বিক। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? ১ নম্বর বলতে পারে বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত সেটা আমরা দেখেছি। বরেন্দ্রী উপভাষার সঙ্গে কোন উপভাষার সাদৃশ্য আছে, আমরা বলেছি রাঢ়ী উপভাষার কিছু সাদৃশ্য আছে। বরেন্দ্রী উপভাষায় কিভাবে শব্দের গোড়ায় রয়ের আগম ঘটে তা উদাহরণ সহ বুঝিয়ে দাও। আমরা দেখেছি আমের রস সেখানে উচ্চারিত হয় রামের অস। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে কি বোঝো? বলবে যে রূপিম কি, সেখান থেকে রূপতত্ত্বে কি আলোচিত হয়।
বরেন্দ্রী উপভাষায় অতীত ও ভবিষ্যৎকালে ক্রিয়া বিভক্তি সম্পর্কে আলোচনা করুন, সেটা আমরা উদাহরণ যোগে দেখিয়েছি। আর বরেন্দ্রী উপভাষায় আনুনাসিকতা দৃষ্টান্ত দিন, অর্থাৎ কোথায় সেই নাসিক্য ব্যঞ্জনের প্রভাব আমরা দেখছি। আজকের যে আলোচনা, সেই আলোচনা যদি তোমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাও, যে আরো কিভাবে তোমরা সেই জিনিসগুলির গভীরে প্রবেশ করবে, তাহলে তোমরা কিছু বই দেখতে পারো, যেমন বামনদীপ চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ, ডক্টর রামেশ্বর শয়ের সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, পরেশচন্দ্র মজুমদারের বাংলা ভাষা পরিক্রমা প্রথম খণ্ড এবং গৌতম সরকারের দিনাজপুরের ভাষা রূপ ও বৈচিত্র্য। এটা তোমরা পাবে শিবশঙ্কর পাল এবং সুমন ভট্টাচার্য সম্পাদিত অনুপ্রাসের প্রথম বর্ষ প্রথম সংখ্যায়, যার শিরোনাম ছিল বাংলা ভাষার ইহকাল এবং পরকাল। এখানে উল্লেখ করা প্রয়োজন, এখানে যে অন্তিম পত্রিকাটির কথা বললাম, এই অন্তিম পত্রিকাটির জন্য আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মৌমিতা বিশ্বাসের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। তাহলে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।